আমার নাম অদ্রিজা। আমি ১৯ বছরের খুব সুন্দরী তরুণী ছিলাম। বিয়ের পরে আমার শ্বশুর প্রত্যেকদিন রাতে আমার ঘরে আসতো তেল মালিশ করার জন্য। জানি না কেন উনি কোনো না কোনো বাহানায় আমার ঘরের ভিতরে ঢুকে পড়তেন। আমার জীবনের এই সত্যি ঘটনাটি শুনে আপনারাও অনেক বেশি আশ্চর্য হয়ে পড়বেন। আসলে আমার সঙ্গে অনেক বড় জালিয়াতি হয়েছিল। সূর্য নামের যে ছেলেটির সঙ্গে আমার বিয়ে হয়েছিল, ফুলশয্যার রাতে দেখি আমার ঘরে তো সেই ছেলেটি ছিলই না। আমার ঘরে তো এক অন্য ছেলে ছিল। আসলে ফুলশয্যার রাতে আমি যখন বরের অপেক্ষায় বসেছিলাম, তখন শ্বশুরমশাই সূর্যকে, মানে নিজের ছেলেকে সঙ্গে নিয়ে আমার ঘরের ভিতরে আসেন। আমি তো সেটা দেখেই অনেক বেশি অবাক হয়েছিলাম যে শ্বশুরমশাই কেন এইভাবে নিজের ছেলেকে ধরে নিয়ে আমার ঘরের ভিতরে এসেছিলেন। তারপর বর যখন আমার কাছে আসে, তখন সে হঠাৎ করে আমার কানের কাছে চিৎকার করে দিয়ে বলল, "কই নতুন বউ? তাড়াতাড়ি আমার চকলেটটা বের করে আমার হাতে দাও। বাবা বলেছে আমার চকলেটটা তোমার কাছেই আছে, তাই তাড়াতাড়ি আমার চকলেটটা বের করো।" বরের পাগলামি দেখে আমার যখন তার উপরে সন্দেহ হয়, তখন আমি তার মুখ থেকে পাগড়িটা সরিয়ে দিয়ে যখন তার দিকে তাকাই, তখন তার চেহারা দেখতেই আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। কারণ মণ্ডপে যে ছেলেটার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, ফুলশয্যার রাতে তো আমার ঘরের ভিতরে সেই ছেলেটা ছিলই না। তারপর ওই ছেলেটির পাগলামি দেখে আমি যখন ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরের বাইরে যাই, তখন আমি কান্নাকাটি শুরু করে দিই এবং আমার শ্বশুরমশাইকে জোরে জোরে ডাক দিতে শুরু করি। শ্বশুরমশাই যখন আমার চিৎকার শুনে কাছে আসে, তখন আমি উনাকে কেঁদে কেটে বলি, "বাবা, আপনি কাকে আমার ঘরের ভিতরে রেখে দিয়ে গেছেন? ও তো একটা পাগল। আর আমার তো সূর্যর সঙ্গে বিয়ে হয়েছে, তাই সূর্য কোথায় আছে?" শ্বশুরমশাই তখন মুচকি হেসে আমার ঘাড়ে হাত দিয়ে বললেন, "বৌমা, এটাই তো সূর্য। এটাই হচ্ছে আমার একমাত্র সন্তান, যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে। এই ছেলেটাই তো তোমার স্বামী। যাও যাও, ঘরের ভেতরে যাও।" আমি তখন অনেক বেশি ঘাবড়ে গিয়ে বললাম, "বাবা, আপনি একবার ঘরের ভিতরে এসে দেখেন, এই ছেলেটা সূর্য নয়। আমার তো এই ছেলেটার সঙ্গে বিয়ে হয়নি।" অতবার বলা সত্ত্বেও আমার শ্বশুরমশাই তো আমার কোনো কথা না শুনেই আমাকে জোর জবরদস্তি ঘরের ভিতরে ভরে দিয়ে দরজাটাকে বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে যায় এবং আমাকে সারা রাত ওই পাগলের সঙ্গে কাটাতে হয়। এবং আমার এটা বুঝতে বাকি ছিল না যে আমাদের সঙ্গে অনেক বড় জালিয়াতি হয়েছে। এবং আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার জীবনে কখনো এতটা খারাপ দিন আসবে। এবং আমার তো সেদিন এই সব কিছু দেখার পরে মাথাটাই যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব। তারপর সেদিন রাত্রিবেলা ফোন করে আমার বাবা মাকে সব কিছু বলেছিলাম এবং পরের দিন সকালবেলা যখন আমার বাবা মা শ্বশুরবাড়িতে আসে, তখন আমি বাবা মাকে সব কিছু বলেছিলাম যে শ্বশুরমশাই কিভাবে আমাদের সঙ্গে জালিয়াতি করে একটা অন্য ছেলের ছবি দেখিয়ে আমার বিয়ে তার নিজের পাগল ছেলের সঙ্গে দিয়েছেন। তারপর আমার বাবা মা যখন পরের দিন সকালবেলা শ্বশুরবাড়িতে আসেন, তখন আমি তাদের সব কিছু বলেছিলাম যে আমার শ্বশুরমশাই তার কাজের লোকের ছবি দেখিয়ে আমার বিয়ে তার পাগল ছেলের সঙ্গে দিয়েছেন। আমার সব কথা শোনার পরে মা আমার গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, "তোর লজ্জা করে না তোর শ্বশুর মশাইয়ের নামে এইভাবে মিথ্যে অপবাদ লাগাতে?" আমি তখন মাকে বলেছিলাম, "মা, তোমার কি আমার কথার উপরে বিশ্বাস হচ্ছে না? তাহলে চলো, উপরে আমি তোমাদের দেখাচ্ছি যে যেই ছেলেটার সঙ্গে আমার বিয়ে হয়েছে সেই ছেলেটা কাল রাতে আমার সঙ্গে ছিল না। আমার সঙ্গে তো কাল রাতে একটা পাগল ছেলে ছিল।" তারপর আমি যখন বাবা মাকে টেনে উপরের ঘরে নিয়ে আসি ওই পাগল ছেলেটাকে দেখানোর জন্য, তখন উপরে এসে দেখি প্রত্যেকটা ঘর কিন্তু ফাঁকা ছিল, কিন্তু ওই পাগল ছেলেটি কোথাও ছিল না। তারপর আমার মা আমার হাত ধরে টেনে অনেক রেগে বলেছিল, "তোর যার সঙ্গে বিয়ে হয়েছে সেই ছেলেটার সঙ্গে, মানে সূর্যর সঙ্গে তো এখানে আসা মাত্রই আমরা আগে তার সঙ্গে দেখা করেছি এবং সূর্য আমাদের সঙ্গে দেখা করে নিজের কাজে বেরিয়ে পড়েছে। সূর্য একদম সুস্থ সবল আছে, সে পাগল কেন হবে? আর তোর কথা শুনে তো বোঝাই যাচ্ছে যে তুই নিজের বাবা মাকে বোকা বানানোর চেষ্টা করছিস। দেখ অদ্রিজা, একটা কথা কান খুলে শুনে রাখ। এরপরে যদি আমাদের ফোন করে বিরক্ত করিস,
তাহলে আমরা কিন্তু ভুলে যাব যে আমাদের কোনো মেয়ে আছে। তোর জন্য আজ আমাদের মান-সম্মান সবকিছু শেষ হয়ে গেছে। কি দরকার ছিল এসব নাটক করার? শুধুই আমাকে ও তোর বাবাকে অপমানিত হতে হয়েছে। ওই সময় আমার শ্বশুরমশাই মুচকি হেসে আমার বাবা-মাকে বলেছিল, "হয়তো আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের কোনো ব্যাপারে ঝগড়া হয়েছে, যার জন্য আপনার মেয়ে রেগে আপনাদের ফোন করে এখানে ডেকেছে।" তারপর আমার শ্বশুর আমার কাছে এসে খুব ভালোবেসে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, "দেখো বৌমা, তোমাদের দুজনের মাঝের ঝগড়া তোমাদের দুজনের মধ্যেই রাখো। তোমার বাবা-মাকে এইভাবে ডাকার কি আছে? তাদেরকে বিরক্ত করে কি তোমার খুব ভালো লাগবে? তাই এরপরে কোনো কিছু অসুবিধে হলে আমাকে বলবে। আমি তোমাদের মাঝের সব ঝগড়া মিটমাট করে দিব।" তারপর আমার বাবা-মা তো আমার কোনো কথার বিশ্বাস না করে আমার শ্বশুরের কাছে হাত জোড় করে ক্ষমা চায় এবং আমাকে ওখানেই ফেলে চলে যায়। আমি তো বাবা-মায়ের হাতে পায়ে ধরে বলেছিলাম যাতে আমাকে একা রেখে না যায়। আমার কথা যাতে তারা বিশ্বাস করে। কিন্তু তারা তো আমার কোনো কথার বিশ্বাস করেনি। তারা তো আমার জন্মদাতা ছিল। তাই তারা কিভাবে আমাকে এড়িয়ে চলে গেছিল? তাদের কথা শুনে তো মনে হচ্ছিল যেন তারা আমার বিয়ে দিয়ে নিজের মাথার বোঝাটা হালকা করেছে। তারপর সবকিছু জানার পরেও বাধ্য হয়ে আমাকে শ্বশুর বাড়িতেই থাকতে হয়েছিল। ওদিকে আমার সবসময় মনে হতো যেন আমার শ্বশুরমশাই আমার কাছে আসার চেষ্টা করছেন। এমনকি শ্বশুর বাড়িতে একটা দিন হয়ে যাওয়ার পরে সেদিন সন্ধ্যাবেলায় আমার শ্বশুর ঘরের ভিতরে এসে বললেন, "দেখো বৌমা, যা হওয়ার তা হয়ে গেছে। তাই সব কিছু মেনে নিয়ে এখন তোমাকে এই বাড়িতেই থাকতে হবে এবং আমাকে খুশি রাখতে হবে।" শ্বশুর মশাইয়ের কথা শুনে আমি তখন রেগে ওনার কাছে গিয়ে বললাম, "আপনার লজ্জা করা উচিত যে আপনি আমার মতো একটা তরুণী মেয়ের পুরো জীবনটাকে নষ্ট করেছেন। আর আপনি বলছেন আমি আপনাকে খুশি রাখব? সব কিছু জেনে শুনে আপনি কেন আমার বিয়ে আপনার পাগল ছেলের সঙ্গে দিয়েছেন?" শ্বশুরমশাই তখন মুচকি হেসে বললেন, "বৌমা, ধীরে ধীরে সব কিছুই জানতে পারবে। তাই এখন বেশি কথা না বলে আমার পায়ে একটু তেল মালিশ করে দাও। এখন যাও, গিয়ে রান্নাঘর থেকে গরম সরিষার তেল নিয়ে আমার ঘরের ভিতরে চলে এসো। আমি তোমার শ্বশুরমশাই, তাই তোমাকে আমার সেবা যত্ন করতে হবে। এই জন্যই তো তোমাকে আমার ছেলের বউ বানিয়ে নিয়ে এসেছি।" আমার শ্বশুরবাড়িতে আমার বর, শ্বশুরমশাই এবং দুটো কাজের লোক ছিল এবং আমার শাশুড়ি তো অনেক আগেই মারা গেছিল। আমার শ্বশুরমশাই অনেক ধনী ব্যক্তি ছিলেন। আমার শ্বশুরের অনেক বড় চালের ফ্যাক্টরি ছিল। আমার বাবা-মা ভেবেছিল এত বড় বাড়িতে বিয়ে দিলে আমি অনেক সুখে থাকব। কিন্তু আমার বাবা-মা তো সত্যি কথাটা মানতে রাজিই ছিল না। তাই আমিও তাদের কাছ থেকে আশা ভরসা ছেড়ে দিয়েছিলাম। এদিকে শ্বশুরবাড়িতে আমার সবেমাত্র ৩ দিন হয়েছিল। তাতেই মনে হচ্ছিল যেন আমার দমটা বন্ধ হয়ে আসছে। আমার মনের কথা বলার মতো আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না। আমি তো এটাই বুঝতে পারছিলাম না যে, যেই কাজের লোকটাকে নিজের ছেলের পরিচয় দিয়ে আমার সঙ্গে শ্বশুরমশাই বিয়ে ঠিক করেছিলেন, সেই কাজের লোকটাই বা গেল কোথায়? কারণ ওই ছেলেটার সঙ্গে দেখা হলেই তো আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব যে আমার শ্বশুরমশাই কেন আমার সঙ্গে এরকম করেছেন। তারপর সেদিন আমার শ্বশুরমশাই যখন সরিষার তেল নিয়ে নিজের ঘরে ডাকে, তখন বাধ্য হয়ে আমাকে উনার সেবা যত্ন করার জন্য সরিষার তেল নিয়ে উনার ঘরের ভিতরে যেতে হয়েছিল। তারপর হাতে সরিষার তেলের বাটি নিয়ে যখন আমি উনার ঘরে যাই, তখন দেখি উনি আগে থেকেই আরাম করে বিছানায় পায়ের উপরে পা তুলে শুয়েছিলেন। তারপর আমাকে দেখে বললেন, "এবার সঠিক পথে এসেছো তো? ভালোই হয়েছে। নইলে সোজা পথে কী করে নিয়ে আসতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। তাই আমি যেটা বলবো সেই কাজটাই তোমাকে করতে হবে।" তারপর উনি বললেন, "ওখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি তেল নিয়ে এখানে এসো এবং আমার পায়ে ভালো করে তেল মালিশ করে দাও। যখন থেকে তোমার শাশুড়ি মারা গেছে তারপর থেকে তো আমার সেবা যত্নই হয়নি। তাই চলো, তাড়াতাড়ি হাত চালাও। আর শোনো, এখান থেকে পালানোর কথা কিন্তু একদম ভাববে না। কারণ এখান থেকে পালিয়ে তুমি যাবে কোথায়? তোমার বাবা-মা তো তোমার কথায় বিশ্বাস করবে না। তাই এখানে থেকে আমার সেবা যত্নে ধ্যান দাও। তাহলে তুমি খুশি থাকবে।" শ্বশুরমশাইয়ের মুখ থেকে ওই ধরনের কথা শুনে তো আমার নিজেকেই ভীষণ লজ্জা লাগছিল। কারণ উনি আমার শ্বশুরমশাই হয়ে কিভাবে এই ধরনের অশ্লীল কথা বলতে পারছিলেন? তারপর ইচ্ছে না থাকা সত্ত্বেও যখন আমি বিছানায় বসে উনার পায়ে তেল মালিশ করতে লাগি,
তখন কিছুক্ষণের জন্য মনে হলো যেন আমার শ্বশুরের আমার প্রতি মতিগতি ঠিক নেই। তারপর আমি ভয় পেয়ে যখন শ্বশুরের ঘর থেকে বেরিয়ে আমার ঘরের ভিতরে ঢুকে গিয়ে দরজাটাকে ভেতর থেকে বন্ধ করে দিই, তারপরে আমি নিজের আবেগটাকে ধরে রাখতে না পেরে চিৎকার করে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিই। কারণ সেদিন আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে আমার শ্বশুরমশাইয়ের মতিগতি তো সত্যিই আমার প্রতি ঠিক ছিল না। সেদিনের পর থেকে তো উনি যখন তখন আমার ঘরে এসে বলতেন আমাকে নাকি উনার হাতে পায়ে তেল মালিশ করে দিতে হবে। তারপর সেদিন সন্ধেবেলায় যখন আমি অনেক বেশি মন খারাপ করে ছাদের উপরে একাই বসেছিলাম, তখন হঠাৎ করে আমার সামনে এসে যে মানুষটা দাঁড়িয়েছিল, সেই মানুষটাকে দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। আসলে সেদিন আমার শ্বশুরের কাজের লোক মানে সূর্য আমার সামনে এসে দাঁড়িয়েছিল। এটা সেই সূর্য যেই সূর্যের ছবি দেখিয়ে আমার শ্বশুর নিজের পাগল ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। সেদিন সূর্যকে দেখার পরে তাকে জড়িয়ে ধরে আমি অনেক কেঁদেছিলাম এবং সেদিন সূর্য আমাকে সবকিছু সত্যি কথা বলেছিল। আসলে আমার শ্বশুরের সেই কাজের লোকটার নাম তো সূর্য ছিলই না, তার নাম তো কপিল ছিল। এবং কপিলের ছবি দেখিয়ে আমার শ্বশুর আমার সঙ্গে তার পাগল ছেলের বিয়ে পাকা করেছিলেন। সেদিন কপিল আমাকে বলেছিল যে আমার শ্বশুর কী কারণে তার পাগল ছেলের বিয়ে আমার সঙ্গে দিয়েছিল, এবং কপিলের মুখ থেকে সবকিছু সত্যি কথা শোনার পরে তো আমার চোখ দুটো যেন কপালে উঠে গেছিল। আসলে আমার শ্বশুরের নাকি আমার উপরে খারাপ নজর ছিল, এবং উনি যেহেতু বয়স্ক মানুষ হয়ে আমার সঙ্গে বিয়ে করতে পারতেন না, তাই আমাকে নিজের কাছে পাওয়ার জন্য নাকি কপিলের ছবি দেখিয়ে আমার বিয়ে তার পাগল ছেলের সঙ্গে দিয়েছিল। আমার তো প্রথম দিন থেকেই আমার শ্বশুরের উপরে সন্দেহ হয়েছিল, কারণ উনার আমার দিকে তাকানোর অঙ্গিভঙ্গি দেখে আমার মোটেও ভালো লাগতো না। কিন্তু আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে উনি তো সত্যিই একজন খুব খারাপ মানুষ ছিলেন। তারপর সেদিন আমি যখন কপিলের সঙ্গে ছাদের উপরে লুকিয়ে কথা বলছিলাম, ঠিক তখনই আমার শ্বশুর আমাকে খুঁজতে খুঁজতে ছাদের উপরে এসে হাজির হয়েছিলেন, এবং আমাকেও কপিলকে একসঙ্গে দেখে শ্বশুরমশাই কপিলকে পুলিশের হাতে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন, ছি বৌমা, তুমি আমার বাড়ির বৌমা হয়ে একটা আলগা ছেলের সঙ্গে লুকিয়ে ছাদের উপরে কথা বলছো? তোমার কি এই ছেলেটার সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে? আমার শ্বশুরমশাই তো সব কিছু জেনে শুনে আমার ঘাড়েই দোষ চাপানোর চেষ্টা করেছিলেন। ওই সময় কপিল কিন্তু আমার সপক্ষেই ছিল, এবং ওই সময় আমার ও কপিলের ব্যাপারে সেই সত্যি কথাটা জেনে তো আমারই পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। আসলে সেদিন মণ্ডপে আমার সঙ্গে সূর্য তো ছিলই না। সেদিন আমার বিয়েটাও কিন্তু কপিলের সঙ্গেই হয়েছিল, কারণ আমার শ্বশুরমশাইয়ের ছেলে মানে সূর্য, সে তো পাগল ছিল। তাই সে তো বিয়ের মানে কিছুই বুঝতো না, এবং সে যেহেতু পাগল ছিল তাই তাকে মণ্ডপে বসানো খুব মুশকিল ব্যাপার ছিল। এবং আমার শ্বশুরমশাই খুব ভালোভাবেই জানতো যে মণ্ডপে যদি সূর্য বসে তাহলে কিন্তু তার সত্যিটা সবার সামনে চলে আসবে, এবং আমরা যদি সবকিছু সত্যি কথা জানতে পেরে যেতাম তাহলে তো আমরা বিয়েটাও সেখানেই ভেঙে দিতাম। তাই আমার শ্বশুরমশাই চালাকি করে আমার বিয়েটাও তার কাজের লোক কপিলের সঙ্গেই দিয়েছিল, এবং বিয়ে হয়ে যাওয়ার পরে আমার শ্বশুরমশাই কপিলকে নিজের মুখটা বন্ধ রাখার জন্য 5 লক্ষ টাকা দিয়েছিল। কপিল যেহেতু খুব গরিব ঘরের ছেলে ছিল, তাই সে নিজের পরিবারের পেট ভরার জন্য 5 লক্ষ টাকাটা নিয়ে আমার সঙ্গে বিয়ে করেছিল। কিন্তু পরে সে নিজের ভুল বুঝতে পেরেছিল যে ওই 5 লক্ষ টাকার জন্য সে আমার জীবনটাকে নষ্ট করেছে। তাই কপিল নিজের ভুল বুঝতে পেরে আমাকে সবকিছু সত্যি কথা বলতে এসেছিল, এবং শ্বশুরমশাই আমার সঙ্গে এরকম করেছিল শুধুমাত্র নিজের চাহিদা পূরণ করার জন্য। কারণ তার ছেলে যেহেতু পাগল ছিল, তাই সে এটার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আমাকে মিছে করে বাড়ির বউ করেছিল, যাতে উনি আমার সঙ্গে নিজের নোংরা ইচ্ছেগুলো পূরণ করতে পারেন। সেদিন সবকিছু সত্যি কথা জানার পরে আমি শ্বশুরের সামনেই কপিলকে বলেছিলাম যে সবার সামনে যেহেতু আগুনকে সাক্ষী রেখে আমার বিয়ে তোমার সঙ্গেই হয়েছে, তাই তুমি কি আমাকে নিজের স্ত্রীর দরজা দিবে? তুমি কি আমাকে নিজের বাড়িতে নিয়ে যাবে? তখন কিন্তু কপিল আমার সামনে হাত জোড় করে মাথা নত করে বলেছিল, মেম সাহেব, আমি খুব গরিব মানুষ। আপনি কি আমার মতো গরিব মানুষের সঙ্গে চিরকাল বাস করতে পারবেন? আমি তখন কপিলকে বলেছিলাম, গরিব হলেও তুমি খুব সৎ মানুষ। তুমি আমার কষ্টটা বুঝতে পেরে আজ আমার সাহায্য করতে এসেছো। এটাই তোমার সততার প্রমাণ। তাই আমি টাকা পয়সার দিক দিয়ে নয়, সততার দিক দিয়ে তোমাকে নিজের স্বামী রূপে গ্রহণ করেছি। আমি চাই না কোনো টাকা পয়সা ও ধন দৌলত।
আমাদের দুজনের কথা শোনার পরে শ্বশুরমশাই কপিলের সামনেই আমার হাতটাকে অনেক জোরে চেপে ধরে বললেন, এই মেয়ে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার এত বড় বাড়ি ছেড়ে তুই এই কাজের লোকটার সঙ্গে থাকার কথা বলছিস? বেশি বাড়াবাড়ি করলে তোর বাবা মাকে এখানে ডেকে নিয়ে আসবো এবং পুলিশকেও ডেকে নিয়ে আসবো। তাই চুপচাপ আমার সঙ্গে নিচে চল। ওই সময় আমি শ্বশুরমশাইয়ের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে কপিলের হাতটা ধরে বললাম, আপনার যাকে ডাকার আছে আপনি ডাকতে পারেন, কারণ এটা তো একদম সত্যি কথা যে আমার বিয়ে তো কপিলের সঙ্গে হয়েছে। আর এমনিতেও আমার বাবা মা যখন আমার কোনো কথার ভরসা না করে আমাকে একা ছেড়ে চলে গেছিল, তাহলে তাদের এখানে আসা ও না আসাতে আমার কিন্তু আর কিচ্ছু যায় আসে না। তাই আমি এক্ষুনি আমার বরের সঙ্গে শ্বশুরবাড়ি যাব। আর আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে আমি ও আমার বর যাব পুলিশের কাছে আপনার নামে রিপোর্ট করতে। সেদিন আমার নামের শ্বশুর মশাই আমাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আমি উনার কোনো কথা শুনিনি এবং বরের সঙ্গে শ্বশুরবাড়ি আসার আগে শ্বশুরমশাইকে বলেছিলাম, আপনি আমার সঙ্গে জালিয়াতি করেছেন। এটাও আমি সহ্য করে নিয়েছিলাম। কিন্তু আপনি এতটা নিচু মনের মানুষ আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। ছি! আপনি শুধুমাত্র নিজের ইচ্ছেটা পূরণ করার জন্য নিজের পাগল ছেলের ঘাড়ে বন্দুক রেখে আমাকে মিছে করে নিজের বাড়ির বউ করেছিলেন। আমি চাইলে কিন্তু এক্ষুনি আপনার নামে গিয়ে পুলিশের কাছে রিপোর্ট করতে পারি। কিন্তু আমি শুধু আপনার ছেলে সূর্যর জন্য আপনাকে ছেড়ে দিচ্ছি। কারণ আপনাকে জেল হয়ে গেলে তো আপনার ছেলে একা হয়ে যাবে। তাই আপনি যদি আমাকে ও আমার বরকে আর কখনো বিরক্ত করেছেন, তাহলে আমি কিন্তু পুলিশের কাছে গিয়ে আপনার নামে কমপ্লেন করতে কোনো দ্বিধাবোধ করব না। এই কথাটা মনে রাখবেন। এমনকি উনি এতটাই নির্লজ্জ লোক ছিলেন যে উনি নিজের দেওয়া সেই ৫ লক্ষ টাকাটাও আমার বরের কাছ থেকে ফেরত নিয়েছিলেন। তারপর আমি আমার বরের সঙ্গে শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। শ্বশুরবাড়িতে আসার কিছুদিন পরেই কিন্তু আমার বাবা মাও কপিলের বাড়িতে এসে, মানে আমার শ্বশুরবাড়িতে এসে হাজির হয়েছিল। সেদিন আমার বাবা মা নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমাও চেয়েছিল এবং আমাকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেছিল। কিন্তু আমি তাদের সঙ্গে আর বাড়ি ফিরে যাইনি, কারণ আমার বিয়ে তো কপিলের সঙ্গে হয়েই গেছিল। তাই বাবা মায়ের সঙ্গে ফিরে গিয়ে আমার আর কোনো লাভ ছিল না। এখন আমি বরের সঙ্গে অনেক ভালো আছি। আমার বর গরিব হলেও তার মন অনেক বড়। সে আমাকে অনেক ভালোবাসে এবং অনেক সুখে রেখেছে। এই সংসারে যে কত রকম মানুষ আছে সেটা তো বুঝে ওঠা খুবই মুশকিল। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমার সঙ্গে কখনো এই রকম হবে। আসলে ছোট থেকেই আমার ইচ্ছে ছিল যে আমার বিয়ে একটা অনেক বড়লোক পরিবারে হবে। কিন্তু একটা বড়লোক পরিবারে বিয়ে করার পরিণাম যে এতটা খারাপ হবে সেটা তো আমি কোনোদিন কল্পনাও করিনি। যাই হোক, আমি এখন একজন গরিব মানুষের বউ হলেও অনেক সুখে আছি এবং ভালো আছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।